আমরা যে সময়টার মধ্যে এখন আছি, যে প্রেক্ষাপটটার মধ্যে আছি, এটা আমাদের কাছে কি দাবি করে, মানে অ্যাজ ইন্ডিভিজুয়ালস, অ্যাজ মুসলিমস, আপনার কাছে সময়ের দাবিটা কি এখন? ইংরেজিতে একটা শব্দ আছে, এটা হলো ইন্টাররেগনাম, দুটা যুগের মাঝখানের সময়টা। বাংলা এটা একটা ওয়ার্ড আছে, এটা সম্ভবত যুগসন্ধি বলে। আমি মনে করি আমরা এখন একটা যুগসন্ধির মধ্যে আছি, এবং যুগসন্ধি এটা কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে: অনিশ্চয়তা, আনসার্টেনটি, ইনস্টেবিলিটি, অস্থিতিশীলতা, অপরচুনিটি, সুযোগ, আর হলো রেসপন্সিবিলিটি। এবং আমার প্রস্তাবনা বা আমার বক্তব্য হলো যে আন্তর্জাতিকভাবে আমরা একটা যুগসন্ধির মধ্যে আছি, আঞ্চলিকভাবে রিজনালি আমরা যে অঞ্চলে থাকি, উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ স্পেসিফিক্যালি, এখানে আমরা একটা যুগসন্ধির মধ্যে আছি, এবং জাতীয়ভাবে যে অঞ্চলে, যে দেশটাতে আমরা আছি, যে জাতির মধ্যে আমরা আছি, এখানেও আমরা একটা ইন্টাররেগনামের মধ্যে আছি, দুটা যুগের মাঝামাঝি সময় আছে। সো এই জন্য মাঝে মাঝে জুম আউট করতে হয়, বার্ডস আই ভিউ লাগে। বর্তমান বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আপনারা দেখবেন যে বিশ্ব ব্যবস্থা যেটা, এটার মধ্যে কিন্তু প্রোফাউন্ড পরিবর্তন আসতেছে। কয়েকটা আমি পয়েন্ট বলি, যেমন ধরেন আপনারা শুনছেন মাল্টিপোলার ওয়ার্ল্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে দুটো সুপার পাওয়ার ছিল, আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া। 1990 এর দশকে সোভিয়েত রাশিয়ার পতন হইল, স্নায়ুযুদ্ধ শেষ হয়ে গেল। তারপর কি হলো? ওয়ার্ল্ডে একটা সুপার পাওয়ার, ইউএস। এটাকে বলা হয় ইউনিপোলার মুভমেন্ট, যে পৃথিবীতে তখন একটাই কেন্দ্র আছে। বাট বর্তমানে আপনারা দেখেন যে এখন কিন্তু বলা হচ্ছে যে মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, বহুকেন্দ্রিক বিশ্ব আছে, যে আমেরিকার জায়গায় আমেরিকাকে চ্যালেঞ্জ করার জন্য চায়না এখন উঠতেছে, রাশিয়া আছে, বিভিন্ন আঞ্চলিক শক্তি আছে। আঞ্চলিক ভাবে দেখেন আমাদের এখানে অনেকগুলো প্রবলেম। একটা হলো ইন্ডিয়া এবং চায়নার দ্বন্দ্ব, আরেকটা হলো এই যে অরুণাচল, মণিপুর, সেভেন সিস্টার্স এটসেট্রা, অনেক জায়গায় অনেক জ্ঞানী বড় একটা কনফ্লিক্ট সামনে হবে পানির জন্য। পাশাপাশি দেখেন এখানে অনেকগুলো এক্সপ্যানশনিস্ট আইডিওলজি আছে, স্পেসিফিক্যালি হিন্দুত্ব। এবং আরএসএস এর গোল কি? তারা কি চায়? তাদের গোল হলো আখান ভারত, তারা ওপেনলি বলে। পাশাপাশি বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে আমেরিকার স্টেক আছে, চায়নার স্টেক আছে, রাইট? বিকজ এখন নিউ কোল্ড ওয়ার এদের মধ্যে, মাল্টিপোলার ওয়ার্ল্ড এর কারণে। একটু চিন্তা করেন যে 20 থেকে 30 বছর পর এই অঞ্চলটার চেহারাটা কেমন হবে, এখানে পাওয়ার ডাইনামিকটা কেমন হবে। আমাদের দেশের অলরেডি একটা বিশাল পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, বাট আলটিমেটলি সামনে কি হবে এটা কিন্তু প্রশ্ন করার দরকার আছে। আপনি এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে ইসলাম গালেব না আমাদের রাষ্ট্রের শাসনে, এখানে গালেব কি? কুফর। আপনি এখন প্র্যাকটিসিং, আপনি দিন মানার চেষ্টা করছেন, খুব ভালো, ঠিক আছে। 20 বছর পর আপনার বাচ্চার অবস্থা কি হবে? সো আমি অনেকগুলো প্রবলেমের কথা বলছি, এগুলো সলিউশন কে করবে, বা সলিউশনটা আসলে কি, বা সলিউশনটা আসলে কে করবে? আমার আজকে বক্তব্যের কয়েকটা বিষয় প্রস্তাব করা হয়েছিল। একটা ছিল যে বর্তমান বিশ্ব ব্যবস্থার সমস্যা, আরেকটা ছিল কিভাবে ক্যারিয়ার, দিন দুনিয়া এটা ব্যালেন্স করতে হয়, এই টাইপের একটা কিছু। তো আমি আসলে ভাবতেছিলাম যে এই টপিক গুলোতে আমার আসলে কথা বলার দরকার আছে কিনা, কারণ আলহামদুলিল্লাহ এখন অনেক ওলামায়ে কেরাম আছেন, দায়ী আছেন, তারা এগুলো নিয়ে কথাবার্তা বলেন, অনেক বেনিফিশিয়াল আলোচনা আসলে আছে। তো এইখানে আমার দিক থেকে নতুন কিছু অ্যাড করার মতো আছে কিনা, আমি কোনো ভ্যালু এডিশন করতে পারবো কিনা, এটা আমি ভাবতেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে আসলে ওরকম ভ্যালু এডিশন করার কিছু আমার নাই। ইনফ্যাক্ট আমি একটা কনফিউশনে পড়ে গেছিলাম যে এরকম একটা আয়োজনে আমি আসবো, এরকম একটা সেটিং এ, এখানে আদৌ আমার কিছু বলার আছে কিনা। কারণ আমি বক্তা না, আমার অনেক বক্তব্য জানা টানা নাই যে আমি আসলে কি বলবো। তো আমি আসলে কনফিউজ ছিলাম যে আদৌ কিছু কি আছে যেটা আমার বলা প্রয়োজন, যেটা রিমাইন্ড করা প্রয়োজন, যেটা আপনাদের জানানো প্রয়োজন। অ্যান্ড ফর এ ওয়াইল আই ওয়াজ অ্যাকচুয়ালি কনফিউজ যে আসলে এরকম কিছু আছে কিনা, আমার কিছু পাচ্ছিলাম না। তো পরে মনে হলো যে একটা বিষয় আছে যেটা নিয়ে হয়তোবা কথা বলা যায়, কারণ ওটা নিয়ে আসলে কথা একটু কম হয়, ঠিক আছে। তো সেটা হলো আমরা যে সময়টার মধ্যে এখন আছি, যে প্রেক্ষাপটটার মধ্যে আছি, কারণ মানুষ কিন্তু সবসময় কোনো না কোনো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকে, সে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে থাকে। তো এটা নিয়ে একটু চিন্তা করা, এবং এই চিন্তাটা করা যে এটা আমাদের কাছে কি দাবি করে। সময়ের কিন্তু একটা দাবি থাকে, ইতিহাসের একটা দাবি থাকে, প্রেক্ষাপটের একটা দাবি থাকে, এটা আমাদের কাছে কিছু দাবি করে কিনা সেটা নিয়ে একটু চিন্তা করা। মানে অ্যাজ ইন্ডিভিজুয়ালস, অ্যাজ মুসলিমস, আপনার কাছে সময়ের দাবিটা কি এখন, এটা নিয়ে একটু চিন্তা করা। এবং এটা বলার কারণটা হলো যে আমরা আসলে সবকিছু নিজেদের সাপেক্ষে দেখি, মানে নিজেদের পার্সপেক্টিভ থেকে দেখি। মানে আমরা চিন্তা কিরকম, ধরেন আমার ইমান আমল, আমার ফ্যামিলি, আমার ক্যারিয়ার, রাইট, সব আমার আমার আমরা এই জায়গা থেকে চিন্তা করি। এটা ভুল না, মানুষ এরকমই হয়, বাট এটা একটা প্রবলেম আছে। মনে করেন অনেক বড় একটা ছবি, আপনি সেটার একটা ছোট অংশ জুম করে দেখতেছেন। এটা যদি আপনি সবসময় করেন, আপনি কিন্তু পুরো ছবিটা দেখতে পারবেন না, কারণ পুরো ছবিটা আপনার কিন্তু দেখার দরকার আছে। তো একটা ইংরেজিতে কথা আছে যে মিসিং দ্য ফরেস্ট ফর দ্য ট্রিজ। আমরা দেখেন একটা জঙ্গলে আছি, এখন বনের মধ্যে আছি। এখন আপনি যদি একটা গাছের দিকে খুব বেশি ফোকাস করেন, বা কয়েকটা গাছের দিকে অনেক বেশি ফোকাস করেন,
তাহলে আপনি কিন্তু পুরো জঙ্গলটা দেখতে পারবেন না, রাইট? সো এই জন্য মাঝে মাঝে জুম আউট করতে হয়, বার্ডস আই ভিউ লাগে, একটু উপর থেকে দেখতে হয় যে আসলে ব্যাপারটা কি, আমরা কোথায় আছি, আমাদের সামনে সিচুয়েশনটা আসলে কি, এবং আমাদের দায়িত্ব কর্তব্যগুলো কি। তো আমার কাছে মনে হয় যে এই জুম আউট করে একটু দেখার দরকার আছে, এবং এটা একটু রিমাইন্ড করার হয়তো প্রয়োজন আছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি এটা নিয়ে কথা বলবো। তো এটা আপনাদের কাছে হয়তো একটু ভেগ লাগতে পারে, একটু অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে, আমি কি বলছি হয়তো বুঝে যাচ্ছে না, অসুবিধা নেই, আমি এক্সপ্লেন করতেছি। ইংরেজিতে একটা শব্দ আছে, এটা হলো ইন্টাররেগনাম। ইন্টাররেগনাম এটার মানে সিম্পলি হলো পালা বদলের সময়। ধরেন একটা সাম্রাজ্য আছে, সেটার পতন হয়েছে, নতুন একটা সাম্রাজ্যের উত্থান হবে, কিন্তু হয় না এখনো, মাঝের যে টাইমটা, এটা হলো ইন্টাররেগনাম, দুটা যুগের মাঝখানের সময়টা। একটা সভ্যতার পতন হয়েছে, আরেকটা সভ্যতার উত্থান হবে, মাঝের যে সময়টা, এটাকে বলা হয় ইন্টাররেগনাম। বাংলা এটা একটা ওয়ার্ড আছে, এটা সম্ভবত যুগসন্ধি বলে, যুগ সন্ধি বলে। একটা এক্সাম্পল দিই, যেমন মনে করেন ইসলামী খিলাফতের যখন উত্থান হয়েছে, তার আগে পৃথিবীতে বড় বড় কয়েকটা সাম্রাজ্য ছিল বা সভ্যতা ছিল। একটা হলো রোমান এম্পায়ার, একটা হলো পার্সিয়ান এম্পায়ার, আপনারা জানেন এটা, কিসরা খসরু, রাইট? বাট তাদের কিন্তু পতন হয়ে গেছিল, কিন্তু একটা ভ্যাকুয়াম ছিল। এই ভ্যাকুয়ামের মধ্য থেকে তো ইসলামী খিলাফতের যখন উত্থান, ওটা আপনারা একটা যুগসন্ধি ধরতে পারেন, কারণ তখন দুটা সভ্যতা ছিল যাদের পতন হয়ে গেছে, কিন্তু নতুন কোনো সভ্যতা ডিরেক্টলি দেখা যাচ্ছিল না। তো আমি মনে করি আমরা এখন একটা যুগসন্ধির মধ্যে আছি, এবং যুগসন্ধি এটা কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে, বেশ কিছু জিনিস এটা সাথে করে নিয়ে আসে। চারটা বলি। একটা হলো অনিশ্চয়তা, আনসার্টেনটি। একটা হলো ইনস্টেবিলিটি, অস্থিতিশীলতা। আরেকটা হলো অপরচুনিটি, সুযোগ। আরেকটা হলো রেসপন্সিবিলিটি। আবার বলতেছি, দেখেন যখন একটা সিস্টেম ভেঙে যাচ্ছে, নতুন একটা সিস্টেম আসতেছে, তখন কিন্তু একটা ট্রান্সফরমেশনের সময়, এবং এই জন্য এখানে আনসার্টেনটি থাকে। যে ইকোনমিক ব্যবস্থা আগে ছিল, যে রাজনৈতিক ব্যবস্থা আগে ছিল, যে সামাজিক ব্যবস্থা আগে ছিল, সেটা কিন্তু চলে যাবে, নতুন কিছু আসবে। তো এই কারণে ওইখানে আপনি দেখবেন যে একটা আনসার্টেনটি থাকবে, অনিশ্চয়তা থাকবে। একই কারণে সেখানে এক ধরনের অস্থিতিশীলতা থাকবে। যে জিনিসটা আহ ধরেন দশকের পর দশক চলে আসছে, বা ইভেন শতকের পর শতক চলে আসছে, সেটা দেখবেন হঠাৎ করে কাজ করতেছে না, ডিসরাপশন, এই জিনিসটা হবে। পাশাপাশি আপনার জন্য অপরচুনিটি থাকবে, নতুন কোনো দর্শন, নতুন কোনো চিন্তা, নতুন কোনো সভ্যতা, নতুন কোনো সাম্রাজ্য, এটা তৈরি করার বেস্ট সময় হলো যুগ সন্ধির সময়। এবং একই কারণে আপনার উপর কি আসবে, রেসপন্সিবিলিটি। অনিশ্চয়তা আছে, আনসার্টেনটি আছে, মানে ক্রাইসিস, তার মানে রেসপন্সিবিলিটি। অপরচুনিটি আছে, তার মানে রেসপন্সিবিলিটি। সো এটা হলো যুগসন্ধির একটা বৈশিষ্ট্য। এবং আমার প্রস্তাবনা বা আমার বক্তব্য হলো যে আন্তর্জাতিকভাবে আমরা একটা যুগসন্ধির মধ্যে আছি, আঞ্চলিকভাবে রিজনালি আমরা যে অঞ্চলে থাকি, উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ স্পেসিফিক্যালি, এখানে আমরা একটা যুগসন্ধির মধ্যে আছি, এবং জাতীয়ভাবে যে অঞ্চলে, যে দেশটাতে আমরা আছি, যে জাতির মধ্যে আমরা আছি, এখানেও আমরা একটা ইন্টাররেগনামের মধ্যে আছি, দুটা যুগের মাঝামাঝি সময় আছে। তা আমি একটা একটা করে আপনাদের বলার চেষ্টা করি। বর্তমান বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আপনারা দেখবেন যে ওয়ার্ল্ড অর্ডার যেটা, বিশ্ব ব্যবস্থা যেটা, এটার মধ্যে কিন্তু প্রোফাউন্ড পরিবর্তন আসতেছে। ফর এক্সাম্পল কয়েকটা আমি পয়েন্ট বলি, যেমন ধরেন আপনারা শুনছেন মাল্টিপোলার ওয়ার্ল্ড, নিশ্চয়ই অনেকে শুনছেন। আগে পৃথিবী ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে দুটো সুপার পাওয়ার ছিল, আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া, বা সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে ইস্টার্ন ইউরোপ, আমেরিকার নেতৃত্বে ওয়েস্টার্ন ইউরোপ। বাট 1990-এর দশকে সোভিয়েত রাশিয়ার পতন হইল, স্নায়ুযুদ্ধ শেষ হয়ে গেল। তারপর কি হলো, ওয়ার্ল্ডে একটা সুপার পাওয়ার, ইউএস, এবং লিবারেল ডেমোক্রেসি বা ইউএস এর যে সিস্টেম, ক্যাপিটালিস্ট সিস্টেম, এই জিনিসটাই সবাই গ্রহণ করছে, যে লিবারেল ডেমোক্রেসি লাগবে, আমেরিকা যা বলে সেটাই করতে হবে। তখন কিন্তু পৃথিবীতে দ্বন্দ্ব কম, ওই অর্থে দ্বন্দ্ব কম। তো এটাকে বলা হয় ইউনিপোলার মুভমেন্ট, যে পৃথিবীতে তখন একটাই কেন্দ্র আছে, ইউএস। বাট বর্তমানে আপনারা দেখেন যে এখন কিন্তু বলা হচ্ছে যে মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, বহুকেন্দ্রিক বিশ্ব আছে, যে আমেরিকার জায়গায় আমেরিকাকে চ্যালেঞ্জ করার জন্য চায়না এখন উঠতেছে, রাশিয়া আছে, বিভিন্ন আঞ্চলিক শক্তি আছে, এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমেরিকাকে পুশব্যাক করতেছে। সো বেসিক্যালি আমি যেটা বলতেছিলাম যে 90-এর দশক থেকে পৃথিবীতে একটা ইউনিপোলার সিস্টেম ছিল, পৃথিবীতে একটা সুপার পাওয়ার ছিল, সে মোটামুটি ডিকটেট করতেছিল পৃথিবীর ব্যাপারগুলো কেমন হবে, টু সাম এক্সটেন্ট, মানে টু এ সিগনিফিকেন্ট এক্সটেন্ট। বাট এখন যেটা হচ্ছে, দেয়ার আর মাল্টিপল পাওয়ার্স, এখানে চায়না আছে, রাশিয়া আছে, রিজনাল বিভিন্ন পাওয়ার আছে, যেমন এই অঞ্চলে ভারত আছে, অন্যান্য জায়গায় আরো এর আছে, এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারফিয়ার করতেছে, বিভিন্ন জায়গায় তাদের প্রক্সি ওয়ার হচ্ছে। ইউক্রেন ওয়ার আপনারা দেখছেন, এটা বেসিক্যালি একটা প্রক্সি ওয়ার, ইয়েমেনের ওখানে, লেবাননের ওখানে,
সো এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে, এবং এটার ফলে কি হবে? এটার ফলে অস্থিতিশীলতা বাড়বে পৃথিবীতে, এটার ফলে আনসার্টেনটি বাড়বে, ঠিক আছে, এবং এটার ফলে অপরচুনিটি তৈরি হবে, এই জিনিসটা হবে। এবং আমরা দেখতেছি যে ইন্টারন্যাশনাল যে সিস্টেমটা আছে, যে জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক এটসেট্রা এটসেট্রা, এই জায়গায় কিন্তু একটা পরিবর্তন আসতেছে। অলরেডি অনেক মানুষ যারা ইউএস এর ইন্টারন্যাশনাল পলিসি গুলোর সাথে একমত না, তারা চাচ্ছে যে এগুলো থেকে বের হয়ে ডিফারেন্ট কিছু ইনস্টিটিউশন হোক। সো এই জিনিসটাও হচ্ছে যে আমেরিকার বলয়ের বাইরে গিয়ে নতুন কিছু করার একটা চেষ্টা কিন্তু হচ্ছে, এবং এগুলো আপনি সামনে দেখবেন আরো অনেক বাড়বে। আরেকটা যেটা বিষয় সেটা হলো ডি ডলারাইজেশন। আপনারা জানেন যে অনেকগুলো দশক ধরে আন্তর্জাতিক লেনদেন হতো কি দিয়ে? ডলার দিয়ে। রিজার্ভ রাখা হতো ডলার দিয়ে, এবং আপনারা পেট্রো ডলারের কথা জানেন যে তেল বেচা কেনা মূলত ডলার দিয়ে হতো। বাট এখন কিন্তু আপনি দেখবেন যে এটা চেঞ্জ হচ্ছে, তারা নিজেদের কারেন্সি ইউজ করতেছে, চাইনিজ কারেন্সি ইউজ করছে, রাশিয়ান কারেন্সি ইউজ করছে, ইভেন আমেরিকার যারা অ্যালাই, ফর এক্সাম্পল ইন্ডিয়া, তারাও কিন্তু তাদের লোকাল কারেন্সি ইউজ করতেছে। এবং আবারও এটা কিন্তু সামনে বাড়বে, এবং এটা কিন্তু গ্লোবাল যে ওয়ার্ল্ড অর্ডার, এটাকে কিন্তু চেঞ্জ করবে, ডিসরাপশন নিয়ে আসবে এখানে। আচ্ছা, তারপর দেখেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেই জিনিসটা আমাদেরকে বিক্রি করে, লিবারেল ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, গণতন্ত্র বা এরকম যা যা কিছু আছে, এই সবগুলোর যে প্রমিস আছে, মানে তাদের কিছু প্রতিশ্রুতি আছে যে আমাকে নাও, আমি তোমাকে এটা দিব, এটা কিন্তু সবগুলো এখন ফেল করছে। মানবাধিকারের কথা বলেন, আপনারা দেখেন যে গাজাতে কি হচ্ছে, উইঘুরে কি হচ্ছে, কাশ্মীরে কি হচ্ছে, এবং পৃথিবীর অন্যান্য আরো আরো জায়গায়, শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে না, সেখানে আমরা দেখতেছি যে এটা আসলে কোনো কিছু দিতে পারতেছে না। যুদ্ধ থামানোর কথা ছিল, লাইক সেকুলারিজমের মূল বক্তব্যই ছিল যে সে আসলে যুদ্ধ থামাবে। ধর্মের কারণে হানাহানি হয়, মানুষ কোনো কারণে একমত হতে পারে না, সো আমাদের সেকুলার রাষ্ট্র দরকার, সেকুলার হওয়া দরকার। বাট আলটিমেটলি যুদ্ধ তো থামাতে পারে নাই। গত 150 বছরে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে মানব ইতিহাসে, এবং সেকুলার আইডিওলজির জন্য। পাশাপাশি দেখেন ওয়েলথ ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছিল যে তোমরা যে লিবারাল ডেমোক্রেসি নাও, নিও লিবারালিজম নাও, দেখবা যে মানুষের মধ্যে সম্পদের যে বৈষম্য, এটা আগের চেয়ে কমবে। আগে জমিদার ছিল, দাস ছিল, এখন এটা থাকবে না। বাট এখন আসলে বাস্তবতাটা কি? হ্যাঁ, আমাদের সবার কাছে অ্যান্ড্রয়েড আছে, লাইক স্মার্টফোনস আছে, আমাদের ইন্টারনেট আছে, এগুলো ঠিক আছে। বাট আপনি দেখেন আলটিমেটলি পৃথিবীতে কয়েকটা কোম্পানি আছে, যেমন ধরেন ব্ল্যাক রক বা ভ্যানগার্ড, এই টাইপের কিছু কোম্পানি আছে যাদের মানে ওয়ার্থ আমেরিকার মতো একটা কান্ট্রি জিডিপির কাছাকাছি বা কাছাকাছি জিডিপির হাফ, এবং পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমটা মূলত তারা গ্রেটলি ইনফ্লুয়েন্স করতে পারে, ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। আর ওইদিকে সাধারণ মানুষের জন্য কি? প্রতি সপ্তাহে সপ্তাহে 6 দিন অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা তাকে বেসিক্যালি ওয়েজ স্লেভারি করতে হয়, চাকরির জন্য এক ধরনের দাসত্ব তাকে করতে হয়, যেটা কারণে সে অন্য কোনো দিকে আসলে যাওয়ার সুযোগ পায় না। তাহলে এটা ওয়েলথ ইকুয়ালিটি আসলে কিভাবে আসলো? সো যত প্রমিস ছিল, এবং দেখেন এত ব্যাপক সম্পদ যখন একটা জায়গায় চলে যায়, তারা মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারে, তারা রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করতে পারে। কারণ রাজনীতিবিদদের কে ক্যান্ডিডেট হবে, কামালা হ্যারিস হবে না ডোনাল্ড ট্রাম্প হবে, কিয়ার স্টারমার হবে নাকি আর কে হবে, সেটা তারা ঠিক করতে পারে। তারা তাদের ফান্ড ঠিক করতে পারে, তারা মিডিয়াটা ঠিক করতে পারে, এবং তারা মানুষকে ম্যানিপুলেট করতে পারে প্রোপাগান্ডা দিয়ে। সো আলটিমেটলি ওই ডেমোক্রেসির কথা বলে ইট ডাজন্ট রিয়েলি ওয়ার্ক যখন আপনি এত ব্যাপকভাবে ম্যানিপুলেট করতে পারবেন। সো যা কিছু তারা বলতেছে, এই সব কিছু আলটিমেটলি ফেল করতেছে। এবং আমরা দেখতেছি যে ইভেন এর পাশাপাশি অ্যাড হয়েছে ক্লাইমেট ক্রাইসিস, যে আমরা এমন একটা সভ্যতা তৈরি করছি, এত আধুনিক, এত সুন্দর, এত ভালো, যে আলটিমেটলি এটার জন্য ক্লাইমেটটা কোলাপস করতেছে। এরকম একটা ব্যবস্থা তৈরি হয়েছে, এত টক্সিক একটা ব্যবস্থা তৈরি হয়েছে। পাশাপাশি মানে ভ্যালুজ এর কথা চিন্তা করেন, এলজিবিটির কথা চিন্তা করেন, করোনার সময় চিন্তা করেন যে আমেরিকাতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ওল্ড হোমে, মানে বাবা মা যারা বৃদ্ধ, সন্তানরা বাইরে আছে, বৃদ্ধ বাবা মা একা একা মরে বসে আছে, এরকম একটা অবস্থা, লাইক সোসাইটি কোলাপস করতেছে। সো এই পুরো জিনিসটা আসলে ইন্টারন্যাশনাল যে সিস্টেমটা, এটা আসলে কোলাপস করতেছে, এবং এটা তারা বুঝতেছে। আমাদের দেশে তো আমরা আসলে ওয়েস্টকে ফলো করি, এবং আমরা একটু ল্যাগ দিয়ে ফলো করি। সো ওয়েস্টে যেটা মনে করেন আজকে থেকে 5 বছর 10 বছর আগে ট্রেন্ডি থাকে, ওটা আমাদের কাছে এখন এসে ট্রেন্ডি হয়। সো ওয়েস্টে এটা বলা হচ্ছে, কয়েকদিন পর হয়তো 5 বছর 6 বছর পর দেখবেন বাংলাদেশে এই কথাগুলো বলা হবে। ইভেন অনেক গবেষক, হিস্টোরিয়ান, পিটার টার্চিন একজন গবেষক আছে, আপনারা দেখতে পারেন, উনি কয়েক শতাব্দীর ডেটা নিয়ে ওনারা কিছু মডেল তৈরি করছেন, এবং সেই মডেল তাদেরকে বলতেছে যে ওয়েস্টে বড় ধরনের একটা যুদ্ধ হবে, এবং এই আমেরিকান এম্পায়ার যেটা এটা কোলাপস করবে। এটা তাদের মডেলের কথা, আমেরিকা সিভিল ওয়ার হতে পারে এটসেট্রা এটসেট্রা। আমি বলতেছি না যেগুলো হবে, আমি বলছি যে ওভারঅল তাদের যে সিভিলাইজেশনের অবস্থাটা, এটা কোলাপসের মধ্যে আছে। ইন্টাররেগনাম যেটা আমি বলছিলাম, যেটা কোলাপস করবে, এন্ড এখানে অবশ্যই নতুন কিছু আসতে হবে। আচ্ছা, এটা হলো ইন্টারন্যাশনাল। আমি আঞ্চলিকটা বলি। আঞ্চলিকভাবে দেখেন আমাদের এখানে অনেকগুলো প্রবলেম। একটা হলো ইন্ডিয়া এবং চায়নার দ্বন্দ্ব, এটা আপনারা জানেন সবাই। আরেকটা হলো এই যে অরুণাচল, মণিপুর, 7 সিস্টার্স এটসেট্রা, অনেক জায়গায় অনেক জ্ঞান। আচ্ছা, আরেকটা দেখেন পানি নিয়ে সমস্যা। দেখেন
এই বন্যার সময় এগুলা কিছু কিছু আলোচিত হয়েছে। এইখানে যতগুলা নদী আছে, এই নদীগুলোর উপর কিন্তু সবাই ডিপেন্ড করে, শুধুমাত্র ইন্ডিয়া বা বাংলাদেশ, ইভেন পাকিস্তান, ইভেন আরো অন্যান্য সাইডে। এগুলো সবগুলোর উৎস হলো ইন্ডিয়াতে পড়ছে। তো ইন্ডিয়া যেটা করতেছে, নদীগুলোর গতিপথ সে নিয়ন্ত্রণ করতেছে, এবং এটা ইন্টারন্যাশনাল আইনের বিরোধী এটসেট্রা এটসেট্রা, বাট এগুলো আসলে কেউ ফলো করতেছে না। তো এটা একটা বড় সমস্যা আসলে। কেন বড় সমস্যা? কারণ মানে পানি এবং মাটি এবং মানুষ, এই তিনটাকে আমরা তেমন একটা গুরুত্ব দিই না, কারণ সামনে অনেক আছে, বাট এগুলো আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট রিসোর্স। মানে যুগে যুগে সবচেয়ে বড় বড় যুদ্ধ এগুলোর জন্য হয়, জমির জন্য, পানির জন্য, মাটির মানুষের জন্য। তো এই জন্য অনেকেই মনে করেন যে বড় একটা কনফ্লিক্ট সামনে হবে পানির জন্য, বিকজ এই পানির স্কারসিটি আছে, অভাব আছে, এবং এটা একজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, স্পেসিফিক্যালি আমাদের এই কনটেক্সটে ইন্ডিয়া। পাশাপাশি দেখেন ক্লাইমেট ক্রাইসিসের কথা ধরেন, যে জলবায়ুগত যে বিপর্যয়টা, আমরা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড এরিয়া, বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো যদি এই জিনিসটা হতে থাকে, তখন আপনি কি করবেন? আপনি এখন যেই বিষয়গুলো চিন্তা করে আছেন, যে আচ্ছা আমার দেশ এইভাবে চলবে ওইভাবে চলবে, আলটিমেটলি এগুলো ওয়ার্ক করবে কিনা যদি একটা ক্রাইসিস হয়? এটা একটা বড় প্রশ্ন কিন্তু। পাশাপাশি দেখেন এখানে অনেকগুলো এক্সপ্যানশনিস্ট আইডিওলজি আছে, স্পেসিফিক্যালি হিন্দুত্ব। আপনারা জানেন যে আগামী বছর আরএসএস এর 100 বছর পূর্তি হবে। 100 বছর একটা সংগঠন চালানো কিন্তু সহজ না, রাইট? এবং আরএসএস এর গোল কি? তারা কি চায়? তাদের গোল হলো আখান্ড ভারত। তারা ওপেনলি বলে তারা আখান্ড ভারত চায়, পুরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইভেন আফগানিস্তানের কিছু অংশ, ইভেন মিয়ানমারের কিছু অংশ, পারলে আরো ওইদিকে। তারা চায় এটা পুরাটা একটা রাষ্ট্র হবে, হিন্দুত্ববাদী রাষ্ট্র হবে। এবং এরা কিন্তু ক্ষমতায়, গত কয়েকটা টার্ম ধরে এরা ক্ষমতায়, এবং এরা যা যা বলছে এরা তা করে দেখেছে। ওরা সিএএ পাস করবে বলছিল, নাগরিকত্ব আইন করছে। ওরা বলছে অযোধ্যাতে মন্দির বানাবে, করছে। ওরা বলছে কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস বাতিল করবে, সব করছে। ওরা আসামের নাগরিকত্বের একটা ইস্যু ছিল, করতেছে কিন্তু। সো এখন আপনি মনে করতে পারেন যে হ্যাঁ এগুলা কিছু হবে না, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, বাট এটা আসলে ইস্যু না। ওরা এটা সিরিয়াসলি নেয়, এটা হলো ইস্যু। আপনার কাছে মনে হতে পারে হ্যাঁ আলটিমেটলি এটা হবে না, সমস্যা নাই, সে এটা সিরিয়াসলি মনে করে এবং তার সামর্থ্য আছে, সে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবে, এটা হলো ইস্যুটা। তো এটা আছে। ইভেন আরএসএস এর যে প্রধান মোহন ভাগবত, তার একটা বক্তব্য আছে। সে বলছে যে 2035-এর মধ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে। সে বলছে আমাদের একটা গাড়ি আছে, এই গাড়ি আমরা ছেড়ে দিছি, গাড়িতে কোনো ব্রেক নাই, এটা গন্তব্যে পৌঁছা যাবে। গন্তব্য হলো অখণ্ড ভারত 2035-এর মধ্যে। আবারও আপনার কাছে মনে হতে পারে যে এটা আনরিয়েলিস্টিক, ফাইন, সে এটা রিয়েলিস্টিক মনে করে এবং সে কেয়ার করে এনাফ টু ডু টু টেক ডিসিশনস অ্যাবাউট ইট, টু টেক স্টেপস অ্যাবাউট ইট। পাশাপাশি আপনি দেখেন আমাদের দেশের অবস্থাটা দেখেন, আমরা এই যে 5ই আগস্টের পর শাহবাগের শোডাউন হয়েছে আপনারা জানেন, চট্টগ্রামে হচ্ছে আপনারা জানেন, এগুলো আপনারা সবাই মোরাললেস জানেন, বাট এগুলো আসলে ওইভাবে আলোচিত হয় না, মিডিয়াতে আসে না, সুশীল সমাজ কথা বলে না, কারণ এগুলো নিয়ে কথা বলা আসলে একটু প্যালেটেবল না। এটা হচ্ছে মাজার ফাজার, এগুলো নিয়ে কথা বলা ইজিয়ার, তো তাই তারা এগুলো নিয়ে কথা বলেন। বাট এই ব্যাপারগুলো এখানে আছে। আপনারা আরাকানের অবস্থা দেখেন, বা ইভেন ওই পুরো মায়ানমারের সাইডটা দেখেন, ওটা কিন্তু এখন আনস্টেবল, এবং সেখানে মাল্টিপল আর্ম গ্রুপস আছে যাদের বিভিন্ন ধরনের অ্যাম্বিশনস আছে। তারা যে ওইখানে লিমিটেড থাকবে এটা কিন্তু না, ঠিক আছে? পাশাপাশি বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে আমেরিকার স্টেক আছে, চায়নার স্টেক আছে, রাইট? বিকজ এখন নিউ কোল্ড ওয়ার এদের মধ্যে, মাল্টিপোলার ওয়ার্ল্ডের কারণে। এই সবগুলো যদি আপনি মাথায় রাখেন, তারপর আপনি একটু চিন্তা করেন যে 20 থেকে 30 বছর পর এই অঞ্চলটার চেহারাটা কেমন হবে। এটা কি এরকমই থাকবে যেরকম আমরা মনে করতেছি, নাকি এটা চেঞ্জ হবে? চিন্তা করার দরকার আছে। আরেকটা জিনিস চিন্তা করা আছে, সেটা হলো ও রাইট, আমাদের আবার হিল ট্র্যাক্সে সিসেশনিস্ট মুভমেন্টস আছে, বিচ্ছিন্নতাবাদী মুভমেন্টস আছে। তারাও কিন্তু এত লম্বা চিন্তাই করতেছে, 20-30 বছরের চিন্তা করতেছে, তারা 1-2 বছর চিন্তা করতেছে না। তা আপনি চিন্তা করেন আজকে থেকে 20-30 বছর পর এই অঞ্চলটার চেহারাটা আসলে কেমন হবে, এখানে পাওয়ার ডাইনামিকটা কেমন হবে। আরেকটা প্রশ্ন চিন্তা করেন, যে এখানে যে এতগুলো আঞ্চলিক শক্তি, ইন্টারন্যাশনাল শক্তি, তাদের বিভিন্ন পরিকল্পনা আছে, তারা বিভিন্ন জিনিসপত্র চায়, এটার এগেন্সে আপনার কি আছে? আপনার আইডিওলজিটা কি, আপনার বিশ্বাসটা কি, আপনার পরিচয়টা আসলে কি? মানে সে যে আসতেছে আপনার জায়গাটা নিয়ে নিতে চায়, সে এটা আপনি ঠেকাবেন কি দিয়ে? আগে তো আপনার একটা আকিদা লাগবে, একটা কিছু একটা লাগবে যেটার উপর আপনি দাঁড়াবেন, সেটা কি? 71 দিয়ে আপনি পারবেন এটা করতে? একটা দেশ, একটা জাতি, একটা সভ্যতা কিন্তু হান্ড্রেডস অফ ইয়ার্স থাকে। আপনি 71-এর বেসিসে 100 বছরের একটা সভ্যতা চিন্তা করতে পারবেন? আপনি 47-এর বেসিসে পারবেন? পারবেন না। আপনি কি, আপনার কি আসলে একটা ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব রক্ষা করার মতো সামর্থ্য আছে, বা ওই রকম কিছু আছে, যে আকিদা আছে বা একটা বিশ্বাস আছে যেটা ভিত্তিতে আপনি পারবেন? এই জিনিসটা আসলে আমাদের চিন্তা করা দরকার। এবং আবারও আঞ্চলিকভাবে আমরা একটা ইন্টাররেগনামের মধ্যে আছি, একটা যুগসন্ধির মধ্যে আছি, একটা বড় পরিবর্তনের মধ্যে আছি, বাট যেটা হয়তো আমরা এখন বুঝতে পারতেছি না। আচ্ছা, এবার হলো আমাদের দেশের কথা বলি। আমাদের দেশের অলরেডি একটা বিশাল পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা জানি।
তো এটা নিয়ে আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ, এটাও ভালো। বাট আলটিমেটলি সামনে কি হবে এটা কিন্তু প্রশ্ন করার দরকার আছে। এটা কিন্তু ক্লিয়ার না সামনে কি হবে। ইনফ্যাক্ট আমরা অনেক রেটরিক শুনছি, বিপ্লবের রেটরিক, সংস্কারের রেটরিক, এটসেট্রা এটসেট্রা। বাট যারা সংস্কারের কথা বলতেছিল তাদের মধ্যেও এখন কিন্তু অনেকে ডিসঅ্যাপয়েন্টেড। আমি আজকে এই ভাইকে বলতেছিলাম, একজন সাংবাদিক আপনারা চেনেন, সে বলতেছিল যে আসলে আমাদের দেশে এত সংস্কার টস্কার হবে না, আমার দেশের মানুষ এখন এগুলোর জন্য রেডি না, আপাতত জোড়াতালি দিয়ে যেভাবে ইচ্ছা হোক চললেই হোক, নিয়ম শৃঙ্খলা ফেরত আসুক, আইনের শাসন ফেরত আসুক, ইত্যাদি ইত্যাদি, এরকম কথাবার্তা তারা বলতেছে। সো এইখানেও আমাদের কাছে আসলে ক্লিয়ার না যে আমাদের দেশের আগামীর চেহারাটা কেমন হবে, আমাদের সমাজের আগামী চেহারাটা কেমন হবে। পাশাপাশি আমাদের সমাজে যে সংকটগুলো আছে, এই যে পিঠায় মানুষ মেরে ফেলতেছে, এটা একটা মরাল ক্রাইসিস। এটা একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবশ্যই, বাট এটা একটা মরাল ক্রাইসিস। মানুষ কেন এটা করবে? নৈতিকতার জায়গাটা কোথায়? এটা নষ্ট হয়ে গেছে। আপনি পোর্নোগ্রাফির কথা চিন্তা করেন, ড্রাগস এর কথা চিন্তা করেন, কিশোর গ্যাং এর কথা চিন্তা করেন, ফ্যামিলি ব্রেকআপের কথা চিন্তা করেন, সোসাইটি ইজ কোলাপসিং, এটা বাস্তব। এবং এটাই হবে, একটা সোসাইটি যতটা সেকুলারাইজ হবে তত এটা কোলাপস করা শুরু করবে। ওয়েস্টে স্টেট গুলো শক্তিশালী, সেজন্য এটা বোঝা যায় কম। আমাদের এখানে স্টেট গুলো দুর্বল, তাই এটা বোঝা যায় বেশি। তো এটার সমাধান আপনি কিভাবে করবেন? আপনি এখন প্র্যাকটিসিং, আপনি দিন মানার চেষ্টা করছেন, খুব ভালো, ঠিক আছে। 20 বছর পর আপনার বাচ্চার অবস্থা কি হবে? আপনার বাচ্চাকে আপনি এভাবে রাখতে পারবেন কিনা, এটা চিন্তা করার দরকার আছে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকে বলবেন যে ইসলামী জোয়ার হচ্ছে, ইসলামী দাওয়াত আছে, অনেক ভালো মানুষ দিন পালন করতেছে, যে এরকম অনুষ্ঠান তো আগে হয় নাই, এখন হচ্ছে, সত্য কথা। কিন্তু এগুলো আগেও হয়েছে। আপনারা যারা বড় আছে, বয়সে বড়, তাদেরকে জিজ্ঞেস করবেন যে 80-এর দশকে, 90-এর দশকে বাংলাদেশে ইসলামী জোয়ার হয়েছে, তখন অনেক কাজ হয়েছে, অর্গানাইজেশন তৈরি হয়েছে, প্রতিষ্ঠান তৈরি হয়েছে, দাওয়াতি কাজকর্ম হয়েছে। বাট এখন আপনি দেখবেন যারা ওই জোয়ারগুলোর নেতৃত্ব দিছে বা ওই জোয়ারের জন্য কাজ করছে, তাদের যে পরবর্তী প্রজন্ম, তাদের মধ্যে অনেকে দেখেন ওই আদর্শ থেকে সরে গেছে। এটা হয়, এটা হবে। এটা কেন হবে? কারণটা হলো, আপনি এমন একটা সিচুয়েশনে আছেন যেখানে ইসলাম গালেব না সমাজে, রাষ্ট্রে, শাসনে। এখানে গালেব কি? কুফর। কুফর এখানে বিজয়ী। এর ভেতরে যখন আপনি ইসলাম পালন করতে চাচ্ছেন, এটা সাময়িক সময়ের জন্য ঠিক আছে, বাট ওভার টাইম এটার একটা নেগেটিভ ইফেক্ট পড়বে। সো এটা হলো একটা বেল কার্ভের মতো। মনে করেন একটা বেল কার্ভ চিন্তা করেন, একটা কার্ভ এরকম উঠবে, তারপর আবার নামবে, রাইট? সো এই জোয়ারটা আপনি যেটা চিন্তা করতেছেন, এটা একটা পিকে উঠবে, তারপর এটা আবার নামবে, যেরকম আগের বার হয়েছে। তো আমরা এখন জানি না যে আমরা কি পিকে আছি নাকি আমরা উপরের দিকে যাচ্ছি, না আমরা নিচের দিকে নামতেছি। হোপফুলি আমরা উপরের দিকে যাচ্ছি, বাট আমরা আসলে জানি না। কিন্তু যেটাই হোক, আমাদের কিন্তু একটা ডিসিশনের জায়গায় আসতে হবে। যদি আমরা ডাউনওয়ার্ড মুভমেন্টে থাকি, আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। যদি আমরা আপওয়ার্ড মুভমেন্টে থাকি, আমরা চিন্তা করতে হবে যে কোনোভাবে যেন আমরা ডাউনওয়ার্ড মুভমেন্টে না যাই। তো সেটা আমরা কিভাবে করব? এই জিনিসটা চিন্তা করা দরকার। উই নিড টু ফিগার আউট হাউ টু অ্যাভয়েড দ্যাট। সো এইখানেও আমরা আসলে একটা যুগ সন্ধির মধ্যে আছি। তো আমি রিক্যাপ করি, আমি এতক্ষণ যা বললাম সব রিক্যাপ করি। আমি বলতেছিলাম যে আমরা দুইটা যুগের মাঝখানে আছি, একটা প্রোফাউন্ড পালা বদলের মাঝখানে আমরা আছি, আন্তর্জাতিকভাবে, আঞ্চলিকভাবে এবং দেশীয়ভাবে, জাতীয়ভাবে, লোকালি, যেটাই বলেন। এবং এই প্রসেসটা লম্বা। আমি কিন্তু আপনাদের 1-2 বছরের কথা বলতেছিলাম। রোমান সাম্রাজ্যের পতন হয়েছে বলা হয় 476 খ্রিস্টাব্দে, বাট এই পতনের প্রসেসটা সময় লাগছে প্রায় 200 বছরের মতো, ঠিক আছে? সেটা একটা মানে ইভেন্ট না, মানে পতনের যে ব্যাপারটা, এটা একটা ইভেন্ট না যে হঠাৎ করে হয়, এটা একটা প্রসেস, এটা একটা সময় লাগে, প্রক্রিয়া লাগে। তো এবং এইটা যখন হয়, ওটা ওই প্রক্রিয়ার মধ্যে যারা থাকে তারা এটা বুঝতে পারে না। আপনি খুব, ওই যে যেটা বলছিলাম, একটা জিনিসের খুব কাছে দাঁড়ায় থাকলে পুরো জিনিসটা কিন্তু দেখা যায় না, আপনি সামনে যেটা ততটুকু দেখেন। এই জন্য একটু পিছায় এসে দেখার দরকার আছে। তো ফাইনাল কথায় যাই, যদি আমরা এটা অ্যাগ্রি করি, যদি আপনারা আমার সাথে অ্যাগ্রি করেন যে আসলেই আমরা একটা যুগ সন্ধির সময়ে আছি, তাহলে যুগ সন্ধি সবসময় দায় এবং দায়িত্ব নিয়ে আসে, রাইট? সো এটা হলো আমাদের ফাইনাল কথা, মানে আমার কথার মেসেজ আসলে এই জায়গায়। সো আমি অনেকগুলো প্রবলেমের কথা বলছি, এগুলো সলিউশন কে করবে, বা সলিউশনটা আসলে কি, বা সলিউশনটা আসলে কে করবে? তো এই জায়গায় দুটা ওয়েতে আপনি এটা অ্যাপ্রোচ করতে পারেন। একটা হলো আমাদের সমাজের টিপিক্যাল বাঙালি মধ্যবিত্ত অ্যাটিটিউড, যে আমার ক্যারিয়ার, আমার চাকরি, আমার বিসিএস, বিদেশে সেটেলমেন্ট, আমার ওয়াইফ, হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমি আমার সোশ্যাল ল্যাডার দিয়ে আমি মানে উঠতে থাকবো, দ্যাটস ইট। আর আমি আমার জীবনে যতটুকু পারি ইসলাম পালন করার চেষ্টা করব, আর সমাজ, দিন, দুনিয়া, রাষ্ট্র, দেখো তোমরা যেটা ভালো মনে করো। এটা হলো টিপিক্যাল বাঙালি মধ্যবিত্ত। আচ্ছা,
আরেকটা ওয়ে, আরো অনেক ওয়ে আছে, আরেকটা ওয়ে বলি, সেটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের অবস্থান। তাদের অবস্থান কি ছিল? তারা যখন এই দিনটা গ্রহণ করছেন, তারা এই দিনটাকে আসলেই সত্য হিসেবে গ্রহণ করছেন। তারা মনে করছেন যে এই রসূল উনি সত্যবাদী রসূল। তারা মনে করছেন এই যে প্রতিশ্রুতি আসতেছে সাত আসমানের উপর থেকে, এটা সত্য। এবং তাদের কনভিকশন ছিল পাহাড়ের মতো দৃঢ়। ঠিক আছে, তাদের আসলে তেমন কিছু ছিল না। আপনারা জানেন, হিস্ট্রি পড়ে দেখেন, সাহাবায়ে কেরাম আরব আসলে লিটারালি কিচ্ছুই ছিল না ওই সময়, কিন্তু তাদের কনভিকশন ছিল। এই কারণে তারা দুনিয়া জয় করতে বের হন নাই, তারা ইমানের দাবি থেকে বের হয়েছেন, তারা আল্লাহর আদেশ অনুযায়ী বের হয়েছেন, কিন্তু আল্লাহ তাদেরকে দুনিয়াটা দিচ্ছেন। এবং তাদের অ্যাপ্রোচটা কি ছিল? তাদের অ্যাপ্রোচ ছিল যে আমরা যদি সাহাবায়ে কেরামের মতো একটু চিন্তা করার চেষ্টা করি, তাদের অ্যাপ্রোচ কি ছিল? তারা যে কোনো ইস্যুতে চিন্তা করতেন যে এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এই ব্যাপারে ইসলাম কি চায়, এই ব্যাপারে ইসলামের চাওয়াটা কি, ইসলামের মেজাজটা কি এখানে। তারপর তারা চিন্তা করতেন যে ঠিক আছে, এইখানে প্রবলেমটা কি, এটা সলভ করা যায় কিভাবে। হইতে পারে আমি পারবো না সলভ করতে, হইতে পারে এটা সলভ করার জন্য অনেক কিছু দরকার, আমার কাছে কিছুই নেই, বাট স্টিল লেটস ট্রাই টু থিংক অ্যাবাউট ইট, যেখানে সলিউশনটা আসলে কি হইতে পারে। সো মানে দে ডেয়ার টু থিংক বিগ, তারা বড় করে চিন্তা করতে পারতেন, রাইট? সাহসটা ছিল তাদের, যেটা আমাদের নাই। তো যদি আমরা ওইভাবে চিন্তা করি, তাহলে চিন্তা করেন আমরা তিনটা অ্যাসপেক্টের কথা বলছি, ইন্টারন্যাশনাল, রিজনাল এবং লোকাল বা ন্যাশনাল। ইন্টারন্যাশনালি এই যে সলিউশনটা কি, আসলে এই যে পালাবদল হচ্ছে, ওরা কোলাপস করবে, এর বদলে কি আসবে? এর বদলে বেসিক্যালি একটা ওয়ার্ল্ড সিস্টেমস রেভলিউশন হইতে হবে। মানে বেসিক্যালি যে সিস্টেমটা আছে এটা কোলাপস করতেছে, এটা কোলাপস করতে দিতে হবে, এবং এটার জায়গায় আপনার বিকল্প কিছু আনতে হবে। আর এই বিকল্পটা কি হবে? এটা ইট হ্যাজ টু বি ইসলাম, ইট ক্যানট বি এনিথিং আদার দ্যান দ্যাট। সো এটা হলো একটা। দ্বিতীয়টা, তবে এটা সবচেয়ে লম্বা, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে জটিল প্রক্রিয়া। এটা বলা অনেক সোজা, বাট অবভিয়াসলি এটা অত্যন্ত ব্রুটাল এবং অত্যন্ত কমপ্লেক্স এবং দীর্ঘ একটা প্রক্রিয়া হবে ডেফিনেটলি। আঞ্চলিকভাবে আপনি যে চিন্তা করেন, আমি প্রশ্ন করছিলাম যে আপনি আসলে কি নিয়ে এখানে দাঁড়াবেন, আপনার স্বতন্ত্র পরিচয়টা আসলে কি হবে। আবার এখানে ইসলাম ছাড়া আপনার আসলে কিছু নাই এই অঞ্চলে। এই যে আমরা যে জায়গায় আসবো, এই জায়গায় আপনি কি নিয়ে দাঁড়াবেন? বাঙালি জাতীয়তাবাদ নিয়ে দাঁড়াবেন? কলকাতার বাঙালি, আপনি ইন্ডিয়া সাইড চলে যান, সমস্যা কি? কি নিয়ে দাঁড়াবেন? লিবারাল ডেমোক্রেসি নিয়ে দাঁড়াবে। আমেরিকাতে ওয়েস্টে লিবারাল ডেমোক্রেসি এখন লাইক ফল করতেছে। There's nothing that you can like মানে বেস হিসেবে নিতে পারবেন আদার দ্যান ইসলাম। এটার বেসিসে আপনার দাঁড়াইতে হবে। সেই সাথে আমরা যদি আমাদের দেশের কথা বলি, এখানেও এই প্রশ্নের উত্তরটা আসলে ওটার সাথে রিলেটেড। যদি আপনি আঞ্চলিকভাবে ইসলাম নিয়ে দাঁড়াইতে চান, এখানে আপনার ইসলাম নিয়ে দাঁড়াইতে হবে, নয়তো আপনি আঞ্চলিকভাবে দাঁড়াবেন কেন? সেটা আপনি কিভাবে করবেন? এই ইন দ্য লং রান আপনার অবশ্যই এখানে ইসলামকে বিজয় করতে হবে। এখানে কুফর বিজয় আছে, এখানে ইসলাম বিজয় করতে হবে। এটা ছাড়া আসলে আর কোনো অপশন নাই। পারবেন কি না পারবেন, কিভাবে হবে না হবে, দ্যাটস আ ডিফারেন্ট ডিসকাশন, বাট এই কনক্লুশনে আগে আপনার আসতে হবে। এটা ছাড়া অপশন নাই। এটা ছাড়া আপনার প্রজন্ম, আপনার পরের প্রজন্ম টিকতে পারবে না এখানে, আলটিমেটলি টিকতে পারবে না। আপনার পরের প্রজন্ম যদি থাকেও আপনার নাতি নাতনিরা পারবে না। সো এবং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ কিন্তু চেঞ্জ হবে। আপনারা চিন্তা করেন, 69 একটা গণ অভ্যুত্থান, 90 আর একটা গণ অভ্যুত্থান, 71, মাঝে তফাৎ কত? 21 বছর। 90 থেকে 24 তফাৎ কত? 34 বছর। অন এভারেজ 25 থেকে 27 বছরের মধ্যে বড় বড় পলিটিক্যাল চেঞ্জ হয়। অনেকে বলেন যে ভাই আপনি এই কথাবার্তাগুলো বলতেছেন, এগুলো তো অনেক সময় লাগবে। হ্যাঁ, সময় নেন, সমস্যা নাই, বাট সময় নেন, বাট সময় নিয়ে কাজ করেন। কাজটা করতে হবে, নইলে বারবার এই জিনিসপত্র হইতে থাকবে। আবু সাইদরা মারা যাবে, আসহাবুল ইয়ামিনরা মারা যাবে, আমরা তাহাজ্জুদ পড়বো, আমরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলবো, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে রাস্তায় যাব, তারপর ক্ষমতা কে আসবে? কুফরের শাসন আসবে বারবার। আরো 10টা গণঅভ্যুত্থান হলেও কিছু যায় আসবে না, সেম জিনিস পুনরাবৃত্তি হবে, আনটিল এন্ড আনলেস উই ডিসাইড যে না, এখানে আসলে দিনটাকে বিজয়ী করতে হবে। এটা ছাড়া আর কোনো অপশন নাই। এবং পরিবর্তন যে সম্ভব, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের সামনে আপনাকে দেখাইছেন। আপনি এখন আর কিছু বলার সুযোগ নেই, আপনার লিটারলি আপনার চোখের সামনে দেখছেন। এবং আমি যেটা বললাম, আপনারা সামনে আরো দেখবেন, কারণ ইন্টাররেগনাম আপনার জন্য ওই ব্যাপারগুলো নিয়ে আসবে, আনসার্টেনটি, ইনস্টেবিলিটি এবং অপরচুনিটি, বাট আপনার রেসপন্সিবিলিটি হলো কাজে লাগানো। ঠিক আছে, তো যাই হোক, আমি শেষ করি, সময় শেষ হয়ে গেছে, আমি 2 মিনিট নেই। এখানে আলোচনা আমি দুইভাবে করতে পারতাম। একটা অপশন হলো যে আপনারা ব্যক্তিগত জীবনে কিভাবে প্রপারলি আরো ইসলাম পালন করতে পারবেন, এটা ভালো আলোচনা, এটা খুব দরকারি আলোচনা। আরেকটা আলোচনা হলো যে আপনি কিভাবে পারিপার্শ্বিকতাকে বদলাতে পারবেন, কারণ পারিপার্শ্বিকতাকে যদি আপনি না বদলান, আলটিমেটলি আপনি যত চেষ্টাই করেন, আপনি আসলে দিনের উপর খুব বেশি থাকতে পারবেন। এটা আমি অনেস্টলি মনে করি, লাইক ইল্লা মাশা আল্লাহ, বাট আলটিমেটলি এটা পুরো সমাজের জন্য কখনো সলিউশন হবে না। কুফরের মধ্যে থেকে এটা আসলে হয় না। সাহাবাদেরও কিন্তু হিজরত করে চলে যেতে হয়েছে একটা জায়গায়। সাহাবাদের চেয়ে ইমান আপনার বেশি স্ট্রং না। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখা দরকার। সো এখন এখানে আমি প্রশ্ন আছে আপনাদের, যে আমি এগুলো বললাম যে ভাই ঠিক আছে কেমনে, আপনি এই তো বলছেন সোজা, হ্যাঁ ঠিক আছে, আসলে অনেক আলোচনা আছে যেটা কিভাবে হবে না হবে এটসেট্রা, বাট যে কোনো আলোচনা শুরু আসলে করতে হয় ওয়াই দিয়ে।
হোয়াট এবং ওয়াই দিয়ে, যে আমি কি করব, কেন করব, এটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হয়। এটাতে আপনি অ্যাগ্রি করতে হবে, এটাতে আপনার একমত হইতে হবে যে ঠিক আছে আমাদের এটা করা দরকার, এই জন্য এটা করা দরকার। এটা যদি আপনি অ্যাগ্রি করতে পারেন, তারপর আপনি হাউ এর আলোচনায় যাবেন, তারপর আপনি ডিটেল বুঝতে পারবেন, তারপর আপনি সিরিয়াসলি ওখানে যেতে পারবেন। বাট যদি এটাতে আপনি একমত না হন, তাহলে কিন্তু আপনি ওখানে যেতে পারবেন না। আপনি কনফিউশনের মধ্যে থাকবেন, একবার এদিকে যাবেন, একবার ওদিকে যাবেন, একবার মনে হবে এটা করি, আরেকবার মনে হবে ওটা করি, এবং ইনফরমেশন যেটা পাবেন ওটা কোথায় রাখবেন এটা আপনি বুঝবেন না। ইনফরমেশন কিন্তু একটা ফ্রেমওয়ার্কের ভেতরে ফেলতে হয়। আপনারা অঙ্ক করছেন, ম্যাথে কিন্তু একটা ফর্মুলার মধ্যে ইনফরমেশন রাখতে হয়, নইলে ইনফরমেশনের মূল্য নাই। সো কি করবেন, কেন করবেন, এটা হলো ফ্রেমওয়ার্ক, ওটা হলো ফর্মুলা, যেটার ভেতর দিয়ে আপনার এটা বুঝতে হবে। ঠিক আছে? সো এই জন্য আমি এটা বললাম, আমি জাস্ট একটা খুব সিম্পলিফাইড বেসিক্যালি একটা ইন্ট্রোডাক্টরি কথা বললাম, সো দ্যাট ইউ গেট দ্য মেইন আইডিয়া অ্যান্ড মেবি ইউ গাইস ক্যান স্টার্ট টু থিঙ্ক অ্যাবাউট দিস থিংস ইয়োর সেলফ, রাইট? এটা একটা ইন্ট্রোডাক্টরি ব্যাপার ধরেন, যাতে করে আপনারা নিজেরা চিন্তা করতে পারেন। আমি শেষ করি। সাহাবায়ে কেরাম সালাফুস সালিহিন তারা মজলিসগুলো শেষ করতেন সূরাতুল আসর দিয়ে, তাদের একে অপরকে রিমাইন্ড করার জন্য। এবং সূরাতুল আসর আমাদের আলোচনার সাথেও আই গেস কিছুটা প্রাসঙ্গিক, কারণ আল্লাহ এখানে শপথ করছেন কালের শপথ দিয়ে, সময়ের শপথ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করছেন। এবং আমাদের আলোচনাটাও আসলে সময়ের পালাবদল এবং বর্তমানে যে সময় আমরা আছি সেটার সাথে রিলেটেড। সো আমরা সূরাতুল আসর দিয়ে ইনশাআল্লাহ শেষ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।